আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহরাজাত স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। মৃত্যুর পর জিয়ার লাশ পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে সাজিয়ে গুছিয়ে বাক্স আনা হয়েছিল। সংসদে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন এরশাদুল। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মসূচির আশায় বিএনপির সাধারণ নেতা কর্মীরা। ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী নাসরিন গ্রেফতার। মোহাম্মদপুরের বাসায় র্যাবের অভিযান। বাসার সামনে গ্রাহকদের বিক্ষোভ। করোনায় আরও ৫১ জনের মৃত্যু। টিকার জন্য নানামুখী চাপে সাধারণ মানুষ। পছন্দের টিকা না পেয়ে অনেকের আক্ষেপ। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই সংসদ অধিবেশনের খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ পাওয়া যায়নি। লাশের নামে চট্টগ্রাম থেকে সাজিয়ে গুছিয়ে একটি বাক্স আনা হয়েছিল, যাতে জিয়াউর রহমান ছিল না। তিনি বলেন, জিয়াউর রহমানের লাশ না পাওয়ার কথা সাবেক রাষ্ট্রপতি এরশাদুল স্বীকার করেছেন। জাতীয় সংসদের অধিবেশনে দেয়া সমাপনী বক্তব্যে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন সংসদ নেতা। আশ্রয়ন প্রকল্পের কথিত দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। মেট্রো রেল এখন দৃশ্যমান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগামী জুনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু। মুবাল্লিক করিমের রিপোর্ট। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সমাপনী বক্তব্য দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ সংসদের সরকারের মেগা প্রকল্পগুলো নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী জানান, আগামী জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আল্লাহর রহমতে পদ্মা সেতু কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। আমরা বোধহয় আর কিছুদিনের পরেই আমরা সেখানে গাড়ি চালাতে পারবো, যেটা ধরা হচ্ছে যে 2022 সালের মধ্যে, জুন মাসের মধ্যে সেখানে চলাচল করা যাবে। রেল এবং সেখানে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন সব কিছু কিন্তু করা হচ্ছে। আশ্রয়ন 2 প্রকল্প নিয়ে মিডিয়াতে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্তে দুর্নীতি ও অপপ্রচারে জড়িতদের নাম বেরিয়ে আসবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলবো, যে কয়টা ঘরে যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে বলে বিরোধী দলীয় সাংসদদের অভিযোগের জবাব দেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। স্বাস্থ্যসেবা ভেঙে পড়লো কিভাবে? কি এত ডাক্তার নিয়োগ দিয়েছে সেই জন্য? নাকি যারা কথা বলে ভেঙে পড়লো তাদের মনটাই ভেঙে গেছে এত ভালো কাজের জন্য? মনে হয় সেটাই হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকা, মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি এবং এ ব্যাপারে সাবেক রাষ্ট্রপতি এরশাদের বক্তব্য সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি। গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করতো, ভাই আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আমাকে বলছে, বোন লাশ বাবু কোথায়? আর কি বলবো, তিনি একটা সেন্টারে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর সেখানে ক্যাজুয়ালিটি বেশি হয়েছে। তাহলে প্রশ্ন আসে যে সে তাহলে যুদ্ধে কি কাজ করেছে পাকিস্তানিদের পক্ষে, যাতে আমাদের মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করে সেই ব্যবস্থা করেছিল কিনা, সেটাই আমার প্রশ্ন। এর আগে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ঘাটতি মেটাতে কুইক রেন্টালের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিল 2021 এবং ফির বিনিময়ে জাতীয় আর্কাইভস থেকে তথ্য দেওয়ার বিধি রেখে বাংলার জাতীয় আর্কাইভস বিল 2021 সংসদে কণ্ঠভোটে পাশ হয়। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এবার রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে
মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত সহ প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে সিদ্ধান্ত নিতে কতদিন লাগবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি আসাদুজ্জামান খান কামাল। এর আগে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আইন মন্ত্রণালয় থেকে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। না, আমি তো বলতে পারবো না, ইয়েস নো কোনোটাই তো আমরা বলতে পারবো না। এটা প্রক্রিয়া আছে, মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যাবে, এগুলি আপনারা সবই জানেন, এটা প্রক্রিয়াধীন। 3 দিন ধরে শীর্ষ নেতাদের ম্যারাথন বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের কর্মসূচি আসবে এমনটাই প্রত্যাশা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত নেতাকর্মীরা। এ কারণে গুলশান দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের অভ্যন্তরে বৈঠক চলাকালে বাইরে ভিড় করেন তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। কারাবন্দী হওয়ার 4 দিন পূর্বে 2018 সালের 3 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে সর্বশেষ সভা হয়েছিল দলের নির্বাহী পরিষদের। 502 সদস্যের নির্বাহী কমিটির এরপর আর কোনো সভা হয়নি। খালেদা জিয়ার অনুপস্থিতিতে 3.5 বছর পর দলের বিভিন্ন স্তরের নেতাদের সাথে টানা 3 দিনের মতবিনিময় সভা করেন দলের শীর্ষ নেতারা। প্রথম দিনের বৈঠকে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যানরা। যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকরা অংশ নেন দ্বিতীয় দিন। আর শেষ দিন অংশ নেন ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। রুদ্ধদ্বার সভায় আগামী নির্বাচন কমিশন পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন সহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন অংশগ্রহণকারী নেতারা। ম্যারাথন সভার দিকে তাকিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এ কারণেই গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে ভিড় করে প্রত্যাশার কথা জানান তারা। আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে এবং পুনরুদ্ধার হবে। আমরা জনগণকে নিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে থাকব এবং এই সরকারকে মোকাবেলা করব। নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে থেকে আমাদের জনগণের অধিকার নিশ্চিত করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার মতো শীর্ষ নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠের নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানান তারা। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে ছাত্রদল প্রস্তুত আছে। এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য যে পন্থায় আন্দোলন করতে হয়, বিএনপি অতীতেও আন্দোলন করতে, আমরা সেভাবে আন্দোলন করে যাচ্ছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপন বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবনে ব্রিফিংকালে তিনি বক্তব্য করেন। সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মতো চর্বিত চর্বণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে। জনগণ যাদের ওপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে, আর বিএনপি এখন সেটাই করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করে তারাই দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দল পক্ষে মানায়? নিজেদের রাজনীতিতে পরাধীনতা তোষণের উপাদান চর্চা করে সরকারের বিরুদ্ধে কল্পিত অভিযোগ ধোপে টেকে না। বিএনপি দেশকে মগের মুল্লুকে রূপান্তরিত করতে চেয়েছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। স্ত্রীসহ ইভ্যালির এমডি গ্রেফতারের খবর। আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসার সামনে গ্রাহকরা বিক্ষোভ করেন। পরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রাহকদের পাওনা আদায়ে ব্যবস্থা নেবে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন শিলু রেজা।
প্রতারণার অভিযোগে এক গ্রাহকের গুলশান থানায় করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইবালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী মোহাম্মদপুরের বাসায় ঘণ্টাখানিক অভিযান চালানোর পর তাদের দুজনকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় বাসা থেকে তাদের নিয়ে বের হতে র্যাব সদস্যদের বাধা দেন উপস্থিত গ্রাহকরা। ওনাকে ধরা হলো, আলটিমেটলি কি ক্রেতারা টাকা পাচ্ছে, সাপ্লায়াররা টাকা পাচ্ছে না, মানে একদম চুরমার করে দেওয়া হলো আজকের এই ঘটনার মধ্যে দিয়ে। এটা আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। এখন তাকে সুযোগ দেওয়া হলে সে ঘুরে দাঁড়াবে, এই ইবেলি ঘুরে দাঁড়াবে, গ্রাহকরা উপকৃত হবে, দেশের জনগণ উপকৃত হবে, বাংলাদেশে অ্যামাজন আলিবাবা প্রতিষ্ঠা হবে। রাসেলকে আটকে তারা কোনো সুফল পাবেন না, বরং গ্রেফতার না হলে ধীরে ধীরে তাদের সবকিছু পরিশোধ করার দাবি জানান গ্রাহকরা। এখন আমরা চাইতেছি যাতে ওর অ্যারেস্ট করা হয়েছে, আমাদের টাকা, আমাদের পণ্যগুলো আমরা ফেরত পাওয়া হোক, আমাদের ফেরত পাই আমরা পণ্যগুলো, আমরা এটাই চাইতেছি। কিন্তু আজকে আপনি দেখেন এখনো প্রায় 9 মাস হয়ে গেছে, কিন্তু আমি প্রোডাক্টও পাই নাই এবং রিফান্ডও পাইনি। তাহলে সরকার আমাদেরকে আশ্বস্ত করুক যে সে আমাদের টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিবে। এদিকে র্যাব সদর দপ্তরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, ভুক্তভোগীরা যেন অর্থ ফেরত পায় সেই চেষ্টা করা হবে। ইভেলির যে সিইও রাসেল সাহেব এবং তার যে চেয়ারম্যান শামীমা নাসরিন তাদেরকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এই প্রেক্ষিতে আজকে আমরা বিকেল আনুমানিক 4:30টার দিকে যে ইভেলির যে সিইও রাসেল সাহেব এবং যে চেয়ারম্যান শামীমা নাসরিন তারা যে বাসায় থাকেন মোহাম্মদপুরে, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা পরবর্তী তাদেরকে আনুমানিক বিকাল 5:30টার দিকে তাদেরকে আমরা আটক করে র্যাব সদর দপ্তরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। বাসা থেকে র্যাবের গাড়িতে করে মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। করোনা ও টিকাদান প্রসঙ্গ। করোনা সংক্রমণে দেশে একদিনে আরও 51 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1862 জন। আগের 24 ঘন্টায় তুলনায় মৃত্যু অভিন্ন হলেও কমেছে রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার। আগের দিন 51 জনের মৃত্যু হয়েছিল, রোগী শনাক্ত হয়েছিল 1901 জন, আর রোগী শনাক্তের হার ছিল 6.64%। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 5.98%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে পর্যন্ত করোনায় শনাক্ত রোগী হল 15,38,203 জন আর মারা গেছে 27,109 জন। করোনা টিকার জন্য নানামুখী চাপে সাধারণ মানুষ, অফিস, ব্যবসা, বিদেশ গমন সহ বিভিন্ন ক্ষেত্রে টিকার জন্য পড়তে হচ্ছে বিপাকে। তাই দীর্ঘদিন অপেক্ষার পরও টিকা নিতে পেরে স্বস্তিতে সবাই। তবে পছন্দের টিকা না পেয়ে আক্ষেপে পড়ছেন কেউ কেউ। এসএমআরএফের রিপোর্ট। অফিস, ব্যবসা, বিদেশ গমন সহ বিভিন্ন ক্ষেত্রে বাধ্যবাধকতার কারণে করোনার টিকা নেওয়ার জন্য চাপ বাড়ছে সাধারণ মানুষের উপর। অফিস থেকে একটা তারা আছে, নাহলে আমি দিতাম না। আমি যেহেতু জব করি সেক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট। ডোজ কমপ্লিট না হলে কোথাও অ্যালাউ করতেছে না। আমার ছোট ভাইকে পাঠাইছি একটা অফিসে, অফিসে পাঠানোর পরে ওনারা তো বলতেছে আপনার ভ্যাকসিন দেওয়া না থাকলে, সার্টিফিকেট না থাকলে ওনার সাথে বিজনেসই করবেন, আমাকে ঢুকতেই দিচ্ছেন অফিসে। তবে চাইলেই টিকা মিলছে না। নিবন্ধনের পর গুনতে হচ্ছে প্রতীক্ষার প্রহর। তারপরও টিকা নিতে পেরে স্বস্তির কথা জানান সবাই। অগাস্টের 1 তারিখে SMS দিয়েছিলাম, তো আজকে আমি রিপ্লাই পেলাম, ফার্স্ট ডোজ কমপ্লিট করলাম। অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, ভালো বিশ্বাস আমাদের মনে আছে এর থেকে করোনা ইনশাল্লাহ মুক্ত হবে আমাদের দেশের। ঢাকা সহ সারা দেশের প্রতিটি কেন্দ্রেই এখন প্রথম ডোজ হিসেবে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা। তবে বিদেশ গমন সহ নানাবিধ কারণে এই টিকা গ্রহণে অনাগ্রহী অনেকে। অ্যাস্ট্রাজেনিকা অথবা মডার্না, এই দুইটার যে কোনো একটা হলে ভালো তো আর কি। সৌদি আরব বা আরও কিছু দেশ আছে, ইন্ডিয়াতেও সিনোফার্ম অ্যাকসেপ্ট করেছে। সেক্ষেত্রে আমরা যদি বাইরের দেশ ভ্রমণে যাই সেক্ষেত্রে তো যেতে পারবো না, এটা একটা প্রতিবন্ধকতা থাকে। সব টিকাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত উল্লেখ করে বিভাজন করা ঠিক নয় বলে জানান নাক-কান-গলা ইনস্টিটিউটের সহকারী পরিচালক। কোনো টিকাই যে 100% কাজ করবে 100% মানুষের মধ্যে সেরকম না। তবে বাংলাদেশ গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে টিকাগুলো এনেছেন তারা যথেষ্ট বিচার বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এনেছেন এবং তাদের অবস্থা যে ভালো, এই টিকাগুলো যে ভালো, এই বাংলাদেশে কিন্তু মৃত্যুর হার কমা আমরা দেখতে পাচ্ছেন, কম পরিমাণে রোগ আক্রান্ত হচ্ছে দেখতে পাচ্ছেন। তাই আপনাকে বলতে হবে আমাদের দেশে যে সমস্ত টিকা আছে সবগুলোই প্রায় সমান কার্যকর। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা।
এবার অন্যান্য প্রসঙ্গ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24শে সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তিনি। অধিবেশনে ধনী গরিব সব দেশের জন্য করোনার টিকা নিশ্চিত করার আহ্বান জানাবেন শেখ হাসিনা। নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি জানান, বিশ্ব নেতাদের সাথে একাধিক সাইডলাইন বৈঠকে রোহিঙ্গা সহ নানা ইস্যু নিয়ে আলোচনা করবেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দীর্ঘ ২ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ সপ্তাহের সরকারি সফরের বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। আগামীকালকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী ডাইরেক্টলি প্রথম যাবেন এইখান থেকে আপনার হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। সেইখানে ব্যক্তিগত কারণে যাবেন, আর সেখান থেকে 19 তারিখে আপনার নিউ ইয়র্কে পৌঁছবেন। 20 তারিখ থেকে আমাদের একটার পর একটা প্রোগ্রাম। তিনি জানান, সাধারণ অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। প্রাধান্য দেয়া হবে জলবায়ু পরিবর্তন সহ করোনার টিকা বৈষম্যের বিষয়ে। 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার UN জেনারেল অ্যাসেম্বলিতে তার ভাষণটা দেবেন। এবারও তিনি বাংলায় ভাষণটা দেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড, এবং এইটি সব দেশে পাওয়া উচিত, ধনী দরিদ্র সব দেশের পাওয়া উচিত, উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরও জোরালো করে তুলব। মন্ত্রী জানান, সাধারণ অধিবেশন চলাকালে সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। আর আমাদের রোহিঙ্গা ক্রাইসিস তো আছে, সেই রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে। সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজেরা সাইডে বের করব। এটা রোহিঙ্গা ক্রাইসিস ইম্পারেটিভ ফর এ সাস্টেনেবল সলিউশন। সুখের বিষয় যে অনেকগুলো দেশ এই বিশেষ সাইড ইভেন্টের জন্য স্পন্সর করেছে, তো আমরা সেইটা আবার আমাদের তুলে দেব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের রোজ গার্ডেনে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী। মতবিনিময় করবেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের সাথে। এবছরে আমরা এই UN-এর ভিতরে যে রোজ গার্ডেন, সেইখানে বঙ্গবন্ধুর নামে একটি বেঞ্চ এবং একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে রোপণ করবেন। অধিবেশনে যোগদান শেষে আগামী 1 অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলেও জানান ডক্টর AK আব্দুল মোমেন। আমরা 1 তারিখে রাত্রে 10:30টার দিকে বোধহয় স্কেডিউল, রাত্রে 10:30। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক হিসেব তলব করায় সাংবাদিক নেতাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ICT অ্যাক্টের ধারা কোনোভাবে গণমাধ্যমের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। ICT অ্যাক্টের যাতে অপব্যবহার না হয় সেজন্য সকল দপ্তরে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইন্টেলিজেন্স ইউনিট সম্ভবত সেখান থেকে চিঠি দেওয়া হয়েছে সব ব্যাংকে। বিষয়টা আপনাদের মতো আমিও পত্রিকায় দেখেছি। আমিও পত্রিকায় থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি কেন এটি হলো, এটি আমিও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তবে আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট, ফলে গন্তব্যে পৌঁছাতে লাগছে দীর্ঘ সময়। সাধারণ মানুষ বলছেন, দিনকে দিন সড়কে গাড়ির চাপও বেড়েছে, আর যানজটে প্রতিনিয়ত ঘন্টা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন জায়েদ আহমেদ বাপু। তীব্র যানজটের এই চিত্র কেবল রাজধানীর কয়েকটি সড়কে সীমাবদ্ধ নেই। দীর্ঘ অপেক্ষমান যানবাহনের এই দৃশ্য এখন পুরো নগর জুড়েই। নগরীর যানজট যেন সবার নিত্যদিনের সঙ্গী, তাই তো এসব মেনে নিয়েই যানজটে মানুষ অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। স্কুল কলেজের জন্য অনেক টাইম হচ্ছে আর কি রাস্তায়। ধরুন আগে লাগতো এরকম 2 ঘন্টা, অন লাগে 3 ঘন্টা। এখানে থেকে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। এই রাস্তায় 24 আওয়ার্সে জ্যাম থাকে। আগে সারাদিন গাড়ি চালায় 1000 টাকা কামাতাম, এখন 500 টাকা কামাতে সমস্যা হয়।
অতিরিক্ত জ্যাম বাড়ছে, জ্যামের জন্য আমরা গাড়ি চালাতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রে যানজটের তীব্রতা দেখা যায় সকালের অফিস টাইমে এবং বিকেল 5টা থেকে রাতেও থাকে এই যানজট। প্রচুর দুর্ভোগ পোহানো লাগতেছে রাস্তার জ্যামের জন্য। ভাবছি যে সকালে আসবো না, একটু বেলা বাড়লে আসবো, এসেও দেখি জ্যাম। ট্রাফিক সদস্যরা বলছেন সড়ক উন্নয়নের কাজ শেষ হলেই যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে। অফিস টাইমে অফিসিয়াল টাইমটা গাড়ির প্রেশারটা কিছু বেশি থাকার কারণে অত কিছুটা প্রেশার হালকা হয়, তারপরে অফিস টাইম চলে গেলে নর্মালি রাস্তাঘাট নর্মালি হয়ে যায়। রাস্তা কাটার কারণে আমাদের যানজট বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের চেষ্টা করে যাচ্ছি। এদিকে দীর্ঘ বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় শিক্ষার্থীদের সড়ক উপস্থিতি লক্ষ্য করা গেছে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জাল নিয়োগপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা এলাকায় আস্থা গেটওয়ে লিমিটেড নামে কথিত কোম্পানির চেয়ারম্যান আলামিন ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বাদলকে গ্রেপ্তার করা হয়। সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, দুজনকে গ্রেপ্তারের সময় চক্রের আরও 3 জন পালিয়ে গেছেন। তিনি বলেন, প্রতারক চক্রটি ভুঁইফোর কোম্পানি খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিত এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের জাল নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিত। এবং হারুনুর রশিদ, এই যে কোম্পানি, এই কোম্পানির চেয়ারম্যান আলামিন সাহেব আর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে হারুনুর রশিদ, এদেরকে গ্রেপ্তার করেছি এবং তাদের যে রিক্রুটিং, তাদের যে এই এজেন্সি আছে, এজেন্সিকেও আমরা চেক করে দেখছি যে এর কাগজপত্র কতদূর সঠিক। এর সাথে আরও লোক জড়িত আছে, আমরা বাদ বাকিদেরও খোঁজ রাখছি। এর মধ্যে যারা যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এবারে গ্রাম বাংলার খবর। এবার হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার প্রসঙ্গ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে এবারও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মেঘমুক্ত আকাশ থাকলে সকাল সন্ধ্যায় তা উপভোগও করছেন দেশের পর্যটকরা। প্রতি বছর অক্টোবরের শেষে ও নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার চূড়া এই সীমান্ত থেকে দেখা দিলেও এবার আকাশ পরিষ্কার থাকায় আগেই দেখা মিলছে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার। আবু তাহের আনসারির রিপোর্ট, জানাচ্ছেন শিউলিরোজা। কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রতি বছর সীমান্তবর্তী এলাকাগুলোতে ভিড় করেন অসংখ্য পাহাড়প্রেমী। এবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দেখা মিলছে এই উঁচু পর্বতশৃঙ্গের মোহনীয় দৃশ্য। প্রতি বছর অক্টোবর শেষে ও নভেম্বরের শুরুতে কাঞ্চনজঙ্ঘার চূড়া এই সীমান্ত থেকে দেখা মিলে এই পর্বতশৃঙ্গের, কিন্তু আকাশ পরিষ্কার থাকায় আগে উকি দিল হিমালয় পর্বতমালার দ্বিতীয় আর পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ঘুম থেকে উঠে ডাকবাংলায় আসলাম মূলত এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, দেখে খুব ভালো লাগলো। কাঞ্চনজঙ্ঘা একটি অপূর্ব সৌন্দর্যের একটি নাম, যা তেঁতুলিয়া তথা বাংলাদেশের সাথে ভারতের একটা মিলন বন্ধন তৈরি করেছে। তবে বরাবরের মতোই পর্যটকদের সমস্যা পোহাতে হচ্ছে রাত্রি যাপনে তেমন ব্যবস্থা না থাকায়। তাতে অনেকেই উপভোগ করতে পারেন না আলোর ফোটার প্রথম মুহূর্তের স্বর্গীয় দৃশ্য। সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা পর্বত উঁকি দিয়ে যেন পর্যটক প্রেমী মানুষদের আহ্বান জানাচ্ছে প্রকৃতিকে অনুভব করার জন্য, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার জন্য। আমার দৃঢ় বিশ্বাস এই কাঞ্চনজঙ্ঘা পর্বত যেভাবে দৃশ্যমান হচ্ছে তাতে পর্যটক গণের সমাগম তেঁতুলিয়াতে বৃদ্ধি পাবে। শিউলিরোজা, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৃত্যুর পর জিয়ার লাশ পাওয়া যায়নি, চট্টগ্রাম থেকে সাজিয়ে গুছিয়ে বাক্স আনা হয়েছিল, সংসদে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন এরশাদও। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মসূচির আশায় বিএনপির সাধারণ নেতাকর্মীরা। ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী নাসরিনকে গ্রেফতার, মোহাম্মদপুরের বাসায় র্যাবের অভিযান, বাসার সামনে গ্রাহকদের বিক্ষোভ। করোনায় আরও 51 জনের মৃত্যু, টিকার জন্য নানামুখী চাপে সাধারণ মানুষ, পছন্দের টিকা না পেয়ে অনেকের আক্ষেপ। আফগানিস্তানে তালেবান শাসনের 1 মাস, জীবনযাত্রার প্রভাব দৃশ্যমান, বিপর্যস্ত পরিস্থিতি সামাল দেয়াই সরকারের বড় চ্যালেঞ্জ।
বিশ্বকাপের পরে টি-20 অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, ফোকাস করবেন টেস্ট ও একদিনের ম্যাচে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।